ইয়েন্দার গোয়েন্দা কাহিনী অডিও স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের চ্যানেলে আপনি শুনতে পারবেন ইয়েন্দা সিরিজের একের পর এক রোমহর্ষক, দুর্ধর্ষ এবং রুদ্ধশ্বাস নতুন নতুন গোয়েন্দা কাহিনী। আমাদের আজকের গল্প এস চ্যাটার্জির গল্প অবলম্বনে হঠাৎ। গল্প পাঠে কুন্তল। তখন রাত প্রায় 12:15। আমি আর সূর্য মই বেয়ে পাঁচিলের ওপরে উঠে আবার সেটা দিয়েই পাঁচিলের উল্টো দিকে নামতে লাগলাম। আর আমার বাকি বন্ধুদের মধ্যে দুজন, আকাশ আর শানু, তখন শানুতে বাড়ির নিচে দাঁড়িয়ে। মই বেয়ে নিচে নেমে এসে মইটাকে এবার ঝুল বারান্দার পাশের জানলাটার উপরে দাঁড় করালাম। শীতের রাতে ওই অন্ধকারের মধ্যে মই বেয়ে জানলার উপরে উঠে সেখান থেকে আবার ঝুল বারান্দাটায় কিভাবে ফিরব সেটার পরিকল্পনা করতে করতে আমি সূর্যকে জিজ্ঞাসা করলাম, কিরে, তা কিভাবে যাবি ভাবছিস? হ্যাঁ, চলে যাব। দিনের বেলা এখানে এতবার এসেছি যে আমার অভ্যাস হয়ে গেছে। তবে এই অন্ধকারে তুই একটু সাবধানে আসিস, কেমন? রাতের বেলা এইভাবে অন্যের বাড়িতে ঢোকার পেছনে সূর্যের প্রধান উদ্দেশ্য হলো ভূত বলে যে কিছু হয় না সেটা প্রমাণ করা, আর দ্বিতীয়টা নিজেকে সাহসী দেখানো। তবে আমারটা ঠিক উদ্দেশ্য নয়, ওটা কৌতূহল। আমি দেখতে চাই, অনুভব করতে চাই, আছে কি নেই সেটা যাচাই করতে চাই। তাই সূর্যের সাথে আমিও শানুদের পাশের ওই ভুতুরে বাড়িতে অভিযানে চলেছি। শুনেছি ওই বাড়িতে আজ থেকে প্রায় 20 বছর আগে এক রাতে কিছু ডাকাত ছাদের দরজা ভেঙে ভেতরে ঢুকে বাড়ির মালিক এবং তার বউকে খুন করে বাড়ির সমস্ত জিনিসপত্র, টাকা পয়সা চুরি করে নিয়ে চলে যায়। তখন থেকেই বাড়িটা ফাঁকা পড়ে আছে। অনেকেই বলে রাতের বেলা নাকি বাড়িটা থেকে মানুষের চিৎকারের আওয়াজ আসে আর আলোর ঝলক দেখা যায়। তবে আমাদের বাড়িটা রাস্তার ঠিক উল্টো দিকে হলেও আমি এখনো পর্যন্ত তেমন কোনো দৃশ্য দেখতেই পাইনি। ঝুল বারান্দায় পৌঁছে সূর্য যখন কাঁচের ভাঙা অংশটা দিয়ে হাত ঢুকিয়ে ছিটকানিটা খুলছে, আমি তখন মোবাইলের আলোটা ওকে দেখাতে দেখাতে ঘন অন্ধকারের মধ্যে বাড়ির ভেতরটা দেখার চেষ্টা করছি। বড় কাঠের ফ্রেমের ওপর লাগানো কাঁচের একটা জানলা খুলে সূর্যের পেছনে আমিও বাড়ির ভেতরে ঢুকতেই মনের মধ্যে ভয়টাও যেন প্রায় জোর করেই ঢুকে গেল। আমার খুব ভয় লাগছে রে সূর্য, চল না ফিরে যাই। ভয় পাওয়ার কি আছে, আমার পেছন পেছন চলে আয়। মনে মনে দিনের বেলায় দেখা বাড়ির অংশগুলোর কথা ভাবতে লাগলাম। একটা ঘরের পর দুখানা ঝুল বারান্দায় যাওয়ার রাস্তার মাঝখানে বসার জায়গাটা পার করে আর একটা ঘর, তারপর রান্নাঘরের পাশে সিঁড়ি দিয়ে আমাদের 3 তলার ছাদে উঠতে হবে। এইসব ভাবতে ভাবতে কয়েক পা এগিয়েছিলাম, আর ঠিক তখনই পেছন থেকে জানলাটা বন্ধ হওয়ার শব্দ শুনে পেছনে তাকানোর কথা ভাবলেও আমি সাহস পেলাম না। কিরে, তুই শব্দটা শুনলি? জানলাটা বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে। ওটা ওই রকমই, নিচে থেকেই বন্ধ হয়ে যায়। ও কথাটাকে উড়িয়ে দিল ঠিকই, কিন্তু ওর গলায় যেন একটা ভয়ের স্বর শুনতে পেলাম। মনে মনে ভাবছি যে সূর্যের পেছনে পেছনে যাব নাকি ফিরে যাব, কিন্তু ফিরে গেলে সারা জীবন সবার মুখে ভীতু ভীতু শুনতে হবে। বরং তার চেয়ে ভালো কোনো রকমে এই পথটা পার করে ছাদে গিয়ে সেখান থেকে শানুদের মোবাইলের আলো দেখিয়ে আবার নিচে নেমে আসলেই কাজ শেষ। ঠিক তখনই বাড়ির কোনো অংশ থেকে কেউ যেন বলে উঠল, অনেকদিন পর আমাদের বাড়িতে অতিথি এসেছে দেখছি। না না, আমি আর যাব না। আরে বোকা, ওরা নিশ্চয়ই আমাদেরকে ভয় দেখানোর জন্য আগে থেকেই এসব প্ল্যান করে রেখেছে। বুঝতে পারছিস না, ওটা মোবাইলে তৈরি করা আওয়াজ। কথাটা অবিশ্বাস্য নয়, তাই আমি কি করব সেটাই ভাবছিলাম। দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করিস না, চলে আয়। অনিচ্ছা থাকা সত্ত্বেও সূর্যের পেছনে পা বাড়ালাম, কারণ আসল ভয়টা হয়তো একা একা ফিরে যেতে গেলে পাবো। আর একটা ঘর পেরিয়ে সিঁড়ির কাছাকাছি আসতেই
ছাদের খোলা দরজা দিয়ে আসা ঠান্ডা হাওয়ার আভাস পেলাম। আর সেই হাওয়ার সঙ্গে ভেসে আসা শব্দে কাউকে বলতে শুনলাম, আসো আসো, আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করছি। আমার আর মুখে কিছু বলার ক্ষমতা রইল না। দাঁড়িয়ে পড়া সূর্যের কাঁধ ধরে টেনে আমি ফিরে যাওয়ার ইশারা করলাম। এত দূর এসে ফিরে যাওয়ার কোনো মানে হয় না। যা হবে দেখা যাবে, তুই না যেতে চাইলে ফিরে যা। ভীত গলায় বলা সূর্যের এই কথাগুলো শুনে ভয়ে আরো আড়ষ্ট হয়ে গেলাম। যদিও সূর্যের পেছনে যাওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। ওই অন্ধকারে মোবাইলের সামান্য আলোয় যত দূর সম্ভব খুঁটিয়ে দেখার চেষ্টা করে সূর্যের পেছন পেছন সিঁড়ি দিয়ে 3 তলার দিকে চলেছি। সূর্য এবার 3 তলায় উঠে বাঁ দিকে ঘুরে ছাদের সিঁড়ির দিকে উঠতে যাবে করছে। ঠিক তখনই একটা বিরাট চিৎকার শোনার পাশাপাশি দেখতে পাই একটা ছুরিওয়ালা হাত দ্রুত গতিতে সূর্যের ঘাড়ের ওপর নেমে আসছে। আচমকা ওই দৃশ্য দেখে কি করবে সেটা বুঝতে না পেরে সূর্য বাঁ হাত দিয়ে আঘাত হানতে চাওয়া হাতটাকে আটকাবার চেষ্টা করে। সেই আঘাতের ধাক্কায় হাত থেকে মোবাইলটা পড়ে যাওয়ার আগে দেখিয়ে যায় বড় চুলওয়ালা একটা রক্তাক্ত মুখ, যার রক্ত লাগা দাঁতের হাসিতে যেন শয়তানি খেলা করছে। এইসব দেখে আমি একটা চিৎকার করে হঠাৎ করেই পেছন দিকে পেছোতে চাই। তারপর না স্যার, তারপর আর কিছু মনে পড়ছে না। আচ্ছা সূর্য কোথায়? ওকে তো দেখছি না। ও বাড়িতে আছে, তুমি এখন রেস্ট নাও, বাকি কথা না হয় আমরা পরে বলবো। তন্ময় স্যার আর ইয়েন্দার পাশে দাঁড়িয়ে অর্ঘ্যর মুখ থেকে গতকাল রাতের ঘটনার কথা শুনতে শুনতে আমার গায়েও প্রায় কাঁটা দিয়ে উঠেছিল। অঙ্কুরের কেসটা মেটার পর যখন কলেজ শেষ হলো তখন থেকে আমি প্রায় প্রত্যেক দিন সকালবেলায় ইয়েন্দার বাড়িতেই চলে আসি। ইয়েন্দার সাথে পরিচয় বাড়ে যখন আমি অঙ্কুরের কেসটাকে নিয়ে একটা গল্প লেখার ইচ্ছা প্রকাশ করে সেখানে ইয়েন্দাকেই প্রধান চরিত্র হিসাবে বর্ণনা করার অনুমতি নিতে থানায় যাই। কিন্তু সেখানে গিয়ে জানতে পারি ইয়েন্দা নাকি পুলিশ নন। আর ইয়েন্দার পরিচয় দিতে গিয়ে অফিসার বলেছিলেন যে উনি নানানভাবে পুলিশের তদন্তে সাহায্য করেন। তারপর থেকে এই গল্প লেখার সূত্রে বারবার ইয়েন্দার কাছে যাতায়াত হতে হতে পরিচয়টা এমন জায়গায় এসে পৌঁছেছে যে আমার প্রায় পুরো দিনটা কাজের সূত্রে ইয়েন্দার সাথেই নানান জায়গায় ঘুরে বেরিয়ে কেটে যায়। অবশ্য এর পিছনে আমার উদ্দেশ্য একটাই, এই আপনাদের কিছু রোমাঞ্চকর রহস্য গল্প শুনিয়ে মনোরঞ্জন করা। আর তাই জন্যই আজ সকাল সকাল যখন ইয়েন্দা ফোন করে বলল, হ্যাঁ শিবা, গতকাল রাত্রে আশ্চর্যজনকভাবে একটা খুন হয়েছে, আমি ওখানে যাচ্ছি, তুই কি যাবি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাব। আচ্ছা বেশ, রেডি হয়ে নে, আমি মিনিট 20 মধ্যে ঢুকছি। দ্বিতীয়বার ফোনটা বেজে উঠতে সেটা না ধরেই বাড়ির সামনে এসে দাঁড়ালাম। ইয়েন্দা আসতে বাইকে করে প্রায় 40 মিনিটের পথ আসার পর যে এলাকাটায় এলাম সেখানকার ঘর বাড়ি দেখেই বোঝা যাচ্ছে এখানে শহরের মধ্যবিত্ত কিংবা বড় লোকেদের বাস। পুলিশের গাড়ির পাশে বাইকটা রেখে যে বাড়িটার সামনে এসে দাঁড়ালাম সেটার জীর্ণ দশা দেখে সকলেই বলবে এটা নিশ্চয়ই ভুতুরে বাড়ি। ইয়েন্দার পেছন পেছন 3 তলায় উঠে আসতে একটা 17-18 বছর বয়সের ছেলের মৃতদেহ চোখে পড়ল, যার গলার পাশে ছুরি গেঁথে রয়েছে। ইয়েন্দা এবার বডিটাকে একদম কাছ থেকে ভালো করে দেখে নিয়ে বলল, এর ভয় পাওয়া মুখ দেখে তো মনে হচ্ছে ছুরির আঘাতের আগে ভয়েই হার্ট ফেল করেছে। এখানে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল ছুরির চারিত্রিক বৈশিষ্ট্যটা। ওটাকে দেখে ঠিক সাধারণ ছুরি বলে মনে হচ্ছে না, ওটা নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কাজে ব্যবহৃত হয়, কিন্তু কাজটা ঠিক কি হতে পারে সেটা আন্দাজ করতে পারলাম না। ইয়েন্দা ওই মৃতদেহটাকে ভালো করে দেখে নিয়ে তন্ময় স্যারের সঙ্গে সঙ্গে পুরো ওপর তলাটা ঘুরে দেখল। তারপর দোতলায় আসতে রনি স্যার বাড়ির পেছনের দিকের ব্যালকনিটা থেকে হাত দেখাতেই আমরা ওনার দিকে এগিয়ে গেলাম। রনি স্যার তখন ছেলেটা যেখান দিয়ে বাড়িতে ঢুকেছিল সেই জানলাটার ওপরের কোণার দিকে বাঁধা একটা সরু সুতো দেখিয়ে বলল, এই দেখুন স্যার,
এই সুতোটা এখান থেকে 3 তলার ব্যালকনিতে চলে গেছে। এরপর আমরা নিচে নেমে এসে বাড়ির পেছনের দিকে যাই। একজন কনস্টেবল পেছনের জানলাটায় উঠে সেখান থেকে ঝুলন্ত বারান্দায় লাগানো মইটাকে নামিয়ে আনে। তন্ময় স্যার তখন রনি স্যারকে বলেন, মৃতদেহের সাথে এই মইটাকেও ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নামতে নামতেই তন্ময় স্যার বললেন, এই মৃত ছেলেটার সঙ্গে আরেকটা ছেলেও গতকাল এই বাড়িতে ঢুকেছিল। সে এখন পাশের নার্সিংহোমে ভর্তি, আর ওই সামনের বাড়িটাতে থাকে। তারপর চোখের ইশারা করে বাড়ির ডান দিকে এগিয়ে যাওয়ায় আমরা ওনার পেছন পেছন বাড়ির শেষে পৌঁছালাম। সামনে দিয়ে দুদিকে চলে যাওয়া রাস্তাটার ডান দিক ধরে, মানে এবার বাড়ির বাইরে দিয়ে আবারও বাড়ির পেছনের দিকে যেতে লাগলাম। জায়গায় জায়গায় ভাঙা পাঁচিলটার উপর গজানো গাছপালা দেখতে দেখতে বাড়ির শেষে পৌঁছতেই তন্ময় স্যার বললেন, ওই দুটো ছেলে ছাড়া যে তৃতীয় ব্যক্তি ওই বাড়িতে ঢুকেছিল সম্ভবত সে এখান দিয়েই ঢুকেছে। অন্তত মনে তো সেটাই হচ্ছে। রনি, এখানটা একটু ভালো করে দেখো তো কিছু পাও কিনা। পাশের বাড়ির পাঁচিলের উপর গড়া নকশার সাহায্য নিয়ে রনি স্যার প্রায় সঙ্গে সঙ্গেই পাঁচিলের ওপর উঠে আশপাশটা ভালো করে দেখতে দেখতে পাশের একটা গাছের কাটা ডালে লেগে থাকা কালো রঙের কাপড়ের একটা টুকরো উদ্ধার করে নেমে এলেন। তন্ময় স্যার সেটা ভালো করে দেখে নিয়ে যত্ন সহকারে প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখতে রাখতেই বললেন, চলো গতকাল রাতে যারা যারা এখানে ছিল তাদের সাথে একটু কথা বলা যাক। তাই আমরা এবার এই ভুতুরে বাড়িটাকে পার করে এগিয়ে এসে বাঁ পাশের বাড়িটায় ঢুকলাম। ওখানে বসে বা দাঁড়িয়ে থাকা সমস্ত মানুষজনকে দেখে নিতে নিতে তন্ময় স্যার মৃত ছেলেটার সমবয়সী 3-4টে ছেলের দিকে এগিয়ে গিয়ে তাদের উদ্দেশ্যে বললেন, তোমরা তো সূর্য আর অর্ঘ্যর বন্ধু, তোমরা কি আমায় বলবে গতকাল রাতে ওরা এই বাড়িতে কেন ঢুকেছিল? তন্ময় স্যারের প্রশ্ন শুনে ভীতু মুখে দাঁড়িয়ে থাকা ছেলেদের দলটা একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। সেই দেখে স্যার ওদের মুখে সাহস জোগাতে বললেন, আহা, ভয় পাওয়ার কিছু নেই। তোমরা যতটা জানো সেটা সত্যি সত্যি না বললে আমরা কিভাবে তোমাদের বন্ধুর খুনিকে ধরবো বলো তো? বলো বলো। ওদের মধ্যেই একজন স্বাস্থ্যবান ছেলে বলল, প্রতিদিনের মতন কালকে বিকেলবেলাতেও আমরা আমাদের বাড়ির পেছনের ওই ফাঁকা জায়গাটায় ক্রিকেট খেলছিলাম। খেলা যখন প্রায় শেষের দিকে চলে এসছে তখন সূর্য আমার বলে এমন জোরে 6 মারে যে বলটা সোজা ওই ওই ভুতুড়ে বাড়ির ছাদে চলে যায়। যদিও এমনটা প্রায় প্রতিদিনই হয়ে থাকে, কিন্তু গতকাল ওই অমাবস্যা হয় আর তখন সন্ধ্যের অন্ধকার প্রায় নেমে আসে না, কেউই বলটা ফিরিয়ে আনতে যেতে রাজি হচ্ছিল না। সেই নিয়ে কথা কাটাকাটি হতে হতে সূর্য বলল, আমি যদি বোলিং দলে থাকতাম তাহলে আমিই গিয়ে বলটা নিয়ে আসতাম, আমি তোদের মতো ভীতু নই। সূর্যর এই কথা শুনে আকাশ বলল, তুই যখন এতই সাহসী তাহলে আজ রাতে 12টায় ওই বাড়ির ছাদে উঠে দেখাতে পারবি? হ্যাঁ নিশ্চয়ই পারবো, এটা আর এমন কি বড় কাজ। সেটা তো রাতেই দেখা যাবে। এরপর ভুতুড়ে বাড়ির ডাকাতির কথা হতে হতে অর্ঘ্য খুব কৌতূহলী হয়ে পড়ে। তারপর ওই বাড়িটা যাওয়ার খুব ইচ্ছে হয় ওর। তখন ঠিক করা হয় ওই রাত 11:15 নাগাদ ওরা 3 জন আমাদের বাড়িতে আসবে। তখন আমি আর আকাশ আমাদের বাড়িতে দাঁড়াবো আর সূর্যর সাথে অর্ঘ্য যাবে ওই ওই ভুতুড়ে বাড়িতে। আচ্ছা, বুঝলাম। তারপর রাতে কি হলো? তারপর ওই কথা মতন 11:40 নাগাদ সূর্য আমাকে ফোন করে বলে ও আমাদের বাড়ির সামনে আসছে। কিছুক্ষণ পর সূর্যর দ্বিতীয়বার ফোন আসতে আমি ফোনটা না ধরে নিচে নেমে এসে দরজা খুলে দেখি আকাশ আর ও হাজির হয়ে গেছে। ও অর্ঘ্যকে 3 বার ফোন করলাম, একবারও ফোনটা ধরলো না। পাঁঠাটা নিশ্চয়ই শুয়ে পড়েছে। না যাওয়ার বাহানা খুঁজছিস নাকি? ও না গেলে আমি একা যাব, ওসব বাহানাবাজিটা যে আমি করি না। ও যাবে বলেছিল তাই ফোন করছিলাম। এই জানা একবার ওদের বাড়িতে গিয়ে ডেকে নিয়ে আয় না। ও তো তোকে ডাকতে বলেছিল। এত রাতে ডাকতে যাওয়াটা কি ঠিক হবে? যদিও আমার আর কিছু বলার আগেই ও অর্ঘ্যদের বাড়ির দিকে এগিয়ে যায়। তারপর প্রায় মিনিট 5-7 অপেক্ষা করার পরে সূর্য যখন আকাশকে সঙ্গে নিয়ে ফিরে এলো তখন 12টা বাজতে ঠিক 4 মিনিট বাকি। ওরা দুজনে মইয়ের সাহায্যে ভুতুড়ে বাড়িতে চলে গেল। এদিকে আমরা তখন মনের মধ্যে ভয়, আশ্চর্য, কৌতূহল এসব নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে হঠাৎই 3টে বিকট আওয়াজ শুনতে পাই। প্রথমবার একটা মৃদু হলেও দ্বিতীয়বার আমরা স্পষ্ট
সূর্যর গলার বিকট চিৎকার মানে শুনতে পাই, আর ঠিক তার সঙ্গে সঙ্গেই অর্ঘ্যর গলার আর্তনাদও শোনা যায়। আমরা প্রচণ্ড ভয় পেয়ে কী করবো কিছু বুঝতে না পারে একেবারে স্থির হয়ে যাই। শোনু, তুই গিয়ে তোর বাবাকে ডেকে নিয়ে আয়, আমি ততক্ষণ ওদের কাউকে ফোন করে দেখছি। বাবাকে? হ্যাঁ, ঠিক 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 বলেছিস, সেটা করে ঠিক হবে। তারপরে এক দৌড়ে উপরে গিয়ে বাবাকে বলি, বাবা বাবা, সূর্য আর আকাশ কিছুক্ষণ আগে ওই ভুতুড়ে বাড়িতে গেছে। তারপর হঠাৎ করে ওদের চিৎকারের আওয়াজ আর পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পাই। মনে হচ্ছে ওরা কোনো বিপদে পড়েছে। বাবা, এই রাতের অন্ধকারে ওরা ওই ভুতুরে বাড়িতে কি করতে গিয়েছে? চল তো একবার গিয়ে দেখি। বাবা আর আমি তাড়াতাড়ি নিচে নেমে আসি, কিন্তু আমাদের কারোরই পাঁচিল টপকে ওই বাড়িতে যেতে সাহস হয় না। আমি তখন অর্ঘ্যর বাবাকে ফোন করে ডাকি। তারপর এক এক করে সদর দরজার কোলাপসেবল গেটের তালা ভেঙে বাড়িতে ঢুকে দোতলায় ওদের খুঁজে দেখবার পর 3 তলায় উঠতে গিয়ে 2 সিঁড়ির মাঝে অর্ঘ্যকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখি। অর্ঘ্যর বাবা ওকে নিয়ে চলে যেতে আমি আর সোনু 3 তলায় উঠতে গিয়ে দেখি সূর্যর গলায় গেঁথে থাকা ছুরির ক্ষতস্থান থেকে গলগলিয়ে রক্ত বের হচ্ছে। চমক কাটিয়ে হাতের নার্ভ আর নাকের সামনে হাত দিয়ে দেখার পর বুঝতে পারলাম অ্যাম্বুলেন্স নয়, আপনাদেরকে ফোন করতে হবে। বুঝলাম, কিন্তু কথা হচ্ছে এসব ঘটলো কিভাবে? না স্যার, সেটা তো আমরাও বুঝতে পারছি না। তবে আশা করছি এই প্রশ্নের উত্তর আপনাকে অর্ঘ্যই দিতে পারবে। তন্ময় স্যারের সাথে পাশের নার্সিংহোমে এসে অর্ঘ্যর মুখ থেকে আগের দিন রাতের সমস্ত ঘটনাটা শুনে আবারও ফিরে আসার পথে তন্ময় স্যার ইয়েন্দাকে উদ্দেশ্য করে কিংবা হয়তো নিজের মনেই পুরো ঘটনাটাকে একবার গুছিয়ে নেওয়ার জন্য বললেন, এখনো পর্যন্ত যা জানা গেল বুঝলে ইয়েন, তার থেকে বোঝা যাচ্ছে সূর্যর খুনের পেছনে নিশ্চয়ই ওরই কোনো বন্ধুর হাত আছে, আর সেই হাত জাদু খেলা দেখাতেও জানে বলে মনে হচ্ছে। কি ইয়েন, তুমি কি বুঝলে? বাকি শব্দ ঠিক আছে, কিন্তু আমার মন বলছে সূর্যদের যে বন্ধু ওদের ভয় দেখানোর পরিকল্পনা করেছিল খুনটা সম্ভবত সে করেনি। যদি আসল উদ্দেশ্য খুন করাই হতো তাহলে নিশ্চয়ই আগে ভয় দেখিয়ে শিকারকে নাগাল ছাড়া হওয়ার সুযোগ দিত না, নয়তো ভয় দেখাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে খুনটা হয়ে গেছে। কথাটা তুমি খারাপ বলনি। সোনুদের বাড়িতে এসে তন্ময় স্যার আবারও ছেলেগুলোর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এবার একটা সত্যি কথা বলো তো, তোমরা কি গতকাল রাতে ওদেরকে ওই বাড়িতে ভয় দেখানোর কোনো প্ল্যান করেছিলে? ভয় দেখাবার প্ল্যান? না না স্যার, ভয় দেখাবার প্ল্যান নয়। সন্ধেবেলাতেই আমরা ওই বাড়িতে যেতে ভয় পাচ্ছিলাম, তাহলে রাতের বেলা কিভাবে ওই বাড়িতে গিয়ে ভয় দেখাবো বলুন তো? আচ্ছা আচ্ছা, এসব ছাড়ো। আমি শুনছিলাম তোমাদের এক বন্ধু নাকি খুব ভালো জাদু খেলা দেখাতে পারে। আসলে আমিও একটু একটু জাদু খেলা দেখাতে পারি, তাই ওর সাথে পরিচয় করার ইচ্ছে করছে আর কি। হ্যাঁ, সেরকম একজন আছে বটে, কিন্তু সে মানে জয় তো এখন এখানে নেই। শুনছিলাম জয়ের সাথে নাকি সূর্যর সম্পর্ক খুব একটা ভালো ছিল না, কথাটা কি সত্যি নাকি? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন স্যার। দিন 15 আগে শালিনীকে নিয়ে ওদের মধ্যে বেশ বড় ঝগড়া হয়। ঠিক কি হয়েছিল বলো তো? আকাশ, তুই বল। সেদিন টিউশন থেকে বেরিয়ে আমি, জয়, সূর্য আর শালিনী যখন বাড়ি ফিরছিলাম তখন সূর্য নানান কথা বলে শালিনীর সঙ্গে মজা করছিল। তাই শালিনী ওর বাড়ির দিকে চলে যাওয়ার পর জয় সূর্যকে বলে, হাসি মজা করার ছলে অন্যের গার্লফ্রেন্ডের উপর লাইন না মেরে নিজের জন্য একটা মেয়ে ফেয়ে খুঁজতে পারিস নাকি? শোন, একটা কেন, আমি চাইলে না 10টা গার্লফ্রেন্ড রাখতে পারি, তবে আমি এসব করতে চাই না, তাই করি না। কিন্তু তুই হঠাৎ এইসব কথা বলছিস কেন? শালিনী আমার জন্য তোকে ছেড়ে দিতে পারে সেই ভেবে ভয় পাচ্ছিস নাকি? দেখ, এখানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। ও যদি আমাকে ছেড়ে দিয়ে তোর গার্লফ্রেন্ড হতে চায় তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু যতক্ষণ আমার গার্লফ্রেন্ড ততক্ষণ তুই আমার সামনে ওকে লাইন মারবি সেটা তো আমি চুপচাপ সহ্য করতে পারি না, তাই না?
তাই তোকে নিজের লিমিটে থাকতে বলছি। সূর্য তখন আর কথা বাড়ায় না। তবে এর পরের দিন জয় আর শালিনী পড়তে না আসায় তারপরের দিন পড়তে গিয়ে সূর্যর কাছ থেকে শালিনী আগের দিন কি পড়া হয়েছে জানতে চাইলে সূর্য বলে, সরি শালিনী, আমি বলতে পারবো না। তোর সঙ্গে কথা বলতে দেখলে জয় হয়তো আবার খারাপ ভাববে। জয় খারাপ ভাববে মানে? আমার সাথে কথা বলা নিয়ে ওকে তোকে কিছু বলেছে নাকি? ছাড় না, আমি এই নিয়ে কথা বলতে চাই না। তুই প্লিজ অন্য কারোর কাছ থেকে জেনে নে। সূর্যর সাথে হওয়া এই কথা নিয়ে জয়ের সাথে ওর বিরাট ঝগড়া হয়। তারপর ওদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায়, আর তখন থেকে জয়ও সূর্যর সাথে কথা বলে না। এমনকি জয় এখানে খেলতেও আসা বন্ধ করে দিয়েছে। তন্ময় স্যার জয়ের বাড়ির ঠিকানা জেনে নেওয়ার পর ভুতুরে বাড়ির পাশের রাস্তাটার বাঁ দিক ধরে এগিয়ে এসে 10-12টা মতো বাড়ি পার করার পর ডান দিকের বাড়িটায় ঢুকে কলিং বেল বাজাতেই একজন ভদ্র মহিলা বেরিয়ে এসে অফিসারকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ স্যার বলুন। জয় কি বাড়িতে আছে? ওর সাথে একটু কথা ছিল। হ্যাঁ আছে, কিন্তু ওর শরীরটা একটু খারাপ, তাই ঘুমোচ্ছে। আমি ওর মা। কি দরকার আমাকে বলুন। গতকাল রাতে আপনার ছেলের বন্ধু সূর্য খুন হয়েছে, সেটা শুনেছে নিশ্চয়ই। সেই ব্যাপারে ওকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। কিন্তু ও যে একটা ছেলের খুনের তদন্ত চলছে, তাই কথা বলাটা যে খুব জরুরি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক আছে, আসুন। জয়ের মাকে অনুসরণ করে আমরা সকলেই দোতলায় দ্বিতীয় ঘরটায় এসে দেখতে পেলাম জয় বিছানাতে চাদর ঢাকা দিয়ে ঘুমোচ্ছে। জয়, এই জয়, জয় শুনছিস? কিরে ওঠ, পুলিশ তোর সাথে কিছু কথা বলতে চায়। পুলিশ শব্দটা শুনেই হয়তো জয় ধর্মর করে বিছানায় উঠে বসার চেষ্টা করে সে চেষ্টায় ব্যর্থ হয়ে আবারও ঘাড় গুজে পড়ে যেতে যেতে জড়ানো রুগ্ন কণ্ঠে বলল, হ্যাঁ কি পুলিশ? গতকাল রাতে বাড়ি ফেরার পর থেকে ওর শরীরে প্রচণ্ড জ্বর। মাঝরাতে ডাক্তার ডেকে ওষুধ দেবার পর এখন জ্বরটা একটু কমেছে ঠিকই, কিন্তু দেখতেই তো পাচ্ছেন ওর শরীরটা কতটা দুর্বল হয়ে রয়েছে। বুঝতে পারছি তোমার শরীরটা খুব খারাপ, কিন্তু আমাদেরও যে কিছু প্রশ্নের উত্তর জানা খুবই দরকার। তুমি কি আমার কিছু প্রশ্নের জবাব দিতে পারবে? হ্যাঁ স্যার পারবো, বলুন আপনি কি জানতে চান। দেখো, আমরা জানতে পেরেছি গতকাল রাতে তুমি সোনুদের বাড়ির পাশের পোড়ো বাড়িটাতে গেছিলে। রাতের অন্ধকারে ওই বাড়িতে যাওয়ার এক্স্যাক্ট কারণটা ঠিক কি ছিল বলো তো? গতকাল সন্ধ্যাবেলা পড়তে গিয়ে আমার এক বন্ধু আকাশের কাছ থেকে জানতে পারি সূর্য আর অর্ঘ নামের আমার দুই বন্ধু রাতের বেলা ওই বাড়িতে যাবে। তাই আমি ওদেরকে একটু ভয় দেখিয়ে মজা করার প্ল্যান করি, আর সেই জন্যে আমি ওখানে গেছিলাম। কিন্তু ওদেরকে ভয় দেখানোর পর এই পর্যন্ত বলতেই হয়তো গতকাল রাতের কিছু কথা মনে পড়ে যাওয়ায় জয়ের শরীরটা কয়েকবার কেঁপে উঠল। বেশ কয়েক সেকেন্ড চুপ করে থেকে নিজেকে খানিকটা সামলে নিয়ে জয় বলতে শুরু করলো, আমার পরিকল্পনা অনুযায়ী শরীরে কালো রঙের কাপড় পরে আর মুখে একটা ভুতুরে মুখোশ লাগিয়ে আমার জাদু খেলা দেখানোর নকল ছুরিটা দিয়ে আমি সূর্যকে আঘাত করে ভয় দেখাবার পর যখন বুঝতে পারলাম ওর একটু বেশি ভয় পেয়ে গেছে, তখন অজ্ঞান হয়ে পড়ে যাওয়া সূর্যকে ওঠানোর চেষ্টা করতে যাই। কিন্তু ঠিক তখনই ছাদের সিঁড়ি দিয়ে স্যার কারণ নেমে আসার শব্দ পেয়ে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই স্যার। তাই কি করব বুঝতে না পেরে ওই দোতলার দিকে নেমে আসতে দেখি রক্তাক্ত অবস্থায় অর্ঘ সিঁড়ির মাঝখানে পড়ে রয়েছে। ওকে ওঠানোর চেষ্টা করতে যাচ্ছিলাম, কিন্তু ততক্ষণে সিঁড়ি দিয়ে কেউ প্রায় 3 তলায় নেমে আসে। আমি স্যার ভূতে বিশ্বাস কিংবা ভয় না করলেও সেই মুহূর্তে আমার মনে হয় এখান থেকে পালিয়ে যাওয়াটাই বোধহয় ঠিক হবে। তাই আর বেশি দেরি না করে প্রায় এক নিঃশ্বাসে দোতলার ব্যালকানি থেকে জানলা হয়ে নিচে নেমে পাঁচিল টপকে বাড়ি ফিরে আসি। আমার খুব বড় ভুল হয়ে গেছে স্যার, এরকম ভুল আর কোনোদিন হবে না স্যার। আমি বুঝতে পারিনি আমার মজা করে ভয় দেখানোর বলে ওরা সত্যি সত্যি স্যার এত ভয় পেয়ে গিয়ে আহত হয়ে যাবে। স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার। তুমি যদি শুধু ওদের আহত করে থাকতে তাহলে হয়তো ক্ষমা করেই দিতাম, কিন্তু তোমার ছুরির আঘাতে সূর্যর প্রাণ চলে গেছে। কি বলছেন স্যার? সূর্য মারা গেছে?
না না, এটা হতে পারে না স্যার। এটা কি করে সম্ভব? আমি তো ছুরির ফলার লকটা বন্ধ করে রেখেই ওকে ভয় দেখিয়েছিলাম। তাহলে ওটা কিভাবে ওকে আহত করতে পারে স্যার? ছুরির ফলাটা তো ওর হাতলের ভিতর ঢুকে যাবে। তাছাড়া ওকে ভয় দেখানোর পর আমি যখন হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করি, তখন তো ছুরিটাতে রক্ত লেগে থাকতে কিংবা ওকে আহত দেখিনি স্যার। আচ্ছা আচ্ছা স্যার, বুঝেছি। ওই ছাদ থেকে নেমে আসা ব্যক্তি কিংবা অন্য কিছুই নিশ্চয়ই ছুরির ফলার লকটা লাগিয়ে সূর্যকে খুন করেছে। তাছাড়া আমি ওকে খুন করতে যাব কেন স্যার? ও তো আমার বন্ধু হয়। শালিনীর সঙ্গে তোমার বিচ্ছেদ করিয়ে দেবার পরও ও কি সত্যিই তোমার বন্ধু ছিল? শালিনীর সঙ্গে বিচ্ছেদ? কই না তো। সূর্যকে বলা একটা কথা নিয়ে শালিনীর সাথে আমার ঝগড়া হওয়ার দিন 10 পর ওর সাথে কথা বলা বন্ধ ছিল ঠিকই, কিন্তু শালিনী আমাকে বোঝানোর পর নিজের ভুল বুঝতে পারে শালিনীর সামনেই আমি সূর্যর কাছে ক্ষমা চেয়ে নিই। আপনি চাইলে ওকে সেটা জিজ্ঞেসও করে দেখতে পারেন। আমি সত্যি বলছি স্যার, আমি ওদের ভয় দেখানোর ফলে সিঁড়ি থেকে পড়ে গিয়ে অর্ঘ্যর মাথা ফেটে গেছে ঠিকই, কিন্তু সূর্যকে আমি আহত কিংবা খুন করিনি স্যার। আচ্ছা, ছাদ থেকে নেমে আসা যে লোকটার কথা তুমি বলছিলে, তাকে কি তুমি দেখেছো? না স্যার, ওটা কী ছিল বা কী ছিল সেটা দেখার চেষ্টা করতে আমার সাহস হয়নি স্যার। ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি। তবে যতদিন না এই খুনের তদন্ত শেষ হচ্ছে, ততদিন কিন্তু আপনার ছেলে শহর ছেড়ে বাইরে যেতে পারবে না। রাস্তায় নেমে ভুতুরে বাড়ির দিকে এগোতে এগোতে তন্ময় স্যার সম্ভবত ইয়েন্দাকে উদ্দেশ্য করেই বললেন, ছেলেটা যদি সত্যি বলে থাকে তাহলে এবার কিভাবে খুনিকে অনুসরণ করব? খুনিকে অনুসরণ করার প্রয়োজন আছে বলে তো মনে হচ্ছে না। তবে আপনি যদি চান তাহলে আমি একটা উপায় বলতে পারি, যাতে খুনি নিজে থেকেই আপনার কাছে চলে আসবেন। তাই নাকি? কি উপায় বলো তো শুনি। খুনি নিশ্চয়ই আশেপাশেরই কেউ, কারণ সে ওই বাড়ির সম্বন্ধে আর ওদের ওই বাড়িতে যাওয়ার সম্বন্ধে সবটাই জানত। তাই আপনি আগামীকাল সকালে পাড়ার সকলকে জানিয়ে দিন জয় খুনিকে দেখেছে, কিন্তু অন্ধকারের মধ্যে ঠিক মতন চিনতে না পারায় তার পরিচয় বলতে পারছে না। তাই ও কিছুটা সুস্থ হলে পরশুদিন সন্ধ্যার পর ওই ভুতুরে বাড়িতে গিয়ে এক এক করে সকলকে শনাক্ত করানো হবে যারা যারা গতকাল রাতে খুনের সময় এই এলাকায় ছিল। আবারও সনদের বাড়িতে ঢুকে তন্ময় স্যার এবার সূর্যর বাবার কাছে গিয়ে বললেন, দেখুন, বুঝতে পারছি আপনার সাথে কথা বলার এটা হয়তো সঠিক সময় নয়, তবে আপনার ছেলের খুনের ব্যাপারে আপনার যদি কিছু জানা থাকে কিংবা কারোর প্রতি কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে সেটা একটু আমাদের বলুন প্লিজ। এই ঘটনা কিভাবে ঘটলো কিংবা কে ঘটালো সেটাই ভেবে যাচ্ছি, কিন্তু না স্যার, এখনো বলার মতন কিছু ভেবে পাইনি। আপনারা যেভাবে আর যত তাড়াতাড়ি সম্ভব ওর খুনিকে ধরুন স্যার, তাতে যত খরচাই লাগুক না কেন আমি সেটা দিতে রাজি আছি। তন্ময় স্যার আর কিছু না বলে গেটের বাইরে এসে ইয়েন্দাকে উদ্দেশ্য করে বললেন, ইয়েন, পোস্টমর্টেম রিপোর্ট আর টেলিকম সার্ভিস কোম্পানিগুলোর থেকে তথ্য এসে না পৌঁছানো পর্যন্ত আমাদের আর কোনো কাজ আছে বলে তো দেখছি না। তুমি একটা কাজ করো বুঝলে, তুমি কাল সকালে থানায় এসো, তখনই আগামীকাল রাতে জয়কে টোপ হিসেবে ব্যবহার করে খুনিকে শিকার করার বাকি পরিকল্পনাটা করা যাবে। ওকে? ইয়েন্দার বাইকের পিছনে বসে বাড়ি ফেরার সময় মনে মনে আগামীকাল রাত্রে খুনিকে ধরতে রোমাঞ্চকর অভিযানে যাওয়ার কথা ভেবেই উত্তেজনায় শিহরিত হচ্ছিলাম। দুপুরে ভাত ঘুম দেবার পর সন্ধ্যাবেলায় উঠে ভাবছিলাম এখন কি করা যায়। সেই চিন্তা শেষ হবার আগেই ইয়েন্দার ফোন এলো। বলল, কিছু করছিস নাকি? না, এই কি করব সেটাই তো ভাবছিলাম। চল তাহলে একটু ঘুরে আসা যাক। ইয়েন্দার সাথে শহরের প্রায় অন্য প্রান্তে এসে বাইকটাকে এক জায়গায় দাঁড় করিয়ে মিনিট 10 হেঁটে তারপর একটা চায়ের দোকানে বসলাম। যদিও এখানে আমরা ঠিক কি করতে এসেছি সেই ব্যাপারে আমার কিছুই জানা নেই, আর জানার কৌতূহলও নেই, বা বলা হয়তো ভালো হবে যে
প্রায় প্রত্যেক দিনই এমনটা দেখতে দেখতে এখন আর বিশেষ কৌতূহল হয় না। আমার দ্বিতীয় কাপ চাটা তখন সবে মাত্র অর্ধেক হয়েছে। ইয়েন্দা হাত থেকে সবে ধরানো সিগারেটটা ফেলে দিয়ে এগিয়ে যেতে যেতে বলল, তাড়াতাড়ি আয়। আমি নিঃশব্দে ইয়েন্দাকে অনুসরণ করে কয়েক পা এগিয়ে গিয়ে রাস্তার উল্টো দিকের একটা রেস্টুরেন্টে এসে বসলাম। তারপর চোখের ইশারায় আমাকে কিছু অর্ডার করতে বলায় অনিচ্ছা সত্ত্বেও কোল্ড কফির অর্ডার করলাম। ইয়েন্দা আমাকে একটা 500 টাকার নোট ধরিয়ে দিয়ে বলল, আমি যদি হঠাৎ উঠে চলে যাই আমার পিছনে আসবি না, তুই নিজের মতন বাড়ি চলে যাবি, ঠিক আছে? হলো তাই। আমি প্রায় 30 মিনিট অপেক্ষা করার পর বাড়ি ফিরে এলাম। রাতে শোবার আগে ইয়েন্দাকে মেসেজ করলাম, সকালে থানায় যাওয়ার সময় আমাকেও নিয়ে যেও কিন্তু। থানায় পৌঁছে দেখলাম তন্ময় স্যার তার টেবিলের উপর রাখা বেশ কয়েকটা খোলা ফাইলের মধ্যে একখানায় চোখ বোলাচ্ছেন। মাথা তুলে আমাদেরকে দেখতে পেয়েই সামনের চেয়ারে বসার ইশারা করার পর বললেন, জয়কে টোপ হিসেবে ব্যবহার করার আর দরকার পড়বে বলে মনে হচ্ছে না। এগুলো দেখো ইয়েন, সূর্যের খুনের সময় ওর জ্যাঠতুতো দাদা উদয় ওই পোড়ো বাড়িতে গেছিল। ওখানে সূর্যকে খুন করার পর ওর মোবাইল থেকে সেদিন রাতে তোলা একটা ছবি, উদয়কে হোয়াটসঅ্যাপে পাঠানো সেই একই ছবিটা ডিলিট করে বেরিয়ে যায়। আমাদের ফরেন্সিক টিম ওই ছবি রিকভার করতে ওখানে উদয়ের সাথে সোনুর মাকে এক হোটেলের রিসেপশনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। দেখো, ভালো করে দেখো ছবিগুলো। তন্ময় স্যার সম্ভবত আরও কিছু বলতেন, কিন্তু রনি স্যার উদয়কে সাথে নিয়ে ঘরে প্রবেশ করায় আমরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। রনি স্যার উদয়কে একটা চেয়ারে বসিয়ে নিজে অন্যটাতে না বসে আমাদের সাথে পাশের বেঞ্চটাতে এসে বসলেন। তন্ময় স্যার তখন নিজের মোবাইলে কিছু একটা বার করে উদয়ের ঠিক সামনে ধরে জিজ্ঞেস করলেন, দেখো তো কিছু মনে পড়ছে নাকি? দুঃখে ভরা ক্লান্ত মুখে স্পষ্ট ভয়ের ছাপ নিয়ে বসে থাকা উদয় মোবাইলের দিকে তাকিয়ে যেন আরো ভেঙে পড়ল, যেন এতক্ষণও যেটার ভয় পাচ্ছিল সেটাই হয়েছে। বুঝতে পারছি স্যার, আপনারা নিশ্চয়ই আমাকেই ভাইয়ের খুনি ভাবছেন, কিন্তু না স্যার, খুনটা আমি করিনি। সূর্য আমাকে বলেছিল ও গতকাল রাত্রে ভুতুরে বাড়িটাতে যাবে, তাই রাতের বেলা ওর মেসেজে যখন এই ছবিটা দেখলাম, প্রথমটায় বুঝে উঠতে পারছিলাম না ও আমাদেরকে দেখলো কিভাবে। পরে অনুমান করলাম ও হয়তো পাশের ওই বইয়ের মার্কেটটাতে এসেছিল, তখনই আমার বাইকটাকে বা সরাসরি আমাদেরকে দেখতে পেয়েই ও ছবিটা তুলেছে। ও যাতে এই ব্যাপারটা কাউকে কিছু না বলে সেটা বুঝিয়ে বলার জন্য আমি ওই ভুতুরে বাড়িটা 2-3টে বাড়ি পরেই দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছিলাম। বাইকের উপর বসে নিজের বক্তব্য গুছিয়ে নেবার চেষ্টা করার সময় পেছন থেকে কিছু একটা আওয়াজ শুনতে পেয়ে মাথা ঘোরাতে দেখি সূর্যর এক বন্ধু জয় একটা ফোল্ডিং মইয়ের সাহায্যে ওই ভুতুরে বাড়ির পাঁচিল থেকে নামছে। আমি বাইকটাকে দাঁড় করিয়ে এগিয়ে যেতে জয় এক দৌড়ে নিজের বাড়ির দিকে চলে যায়। ওর পালানো দেখে আমার মনে সন্দেহ হয় স্যার, বাড়ির ভিতরে নিশ্চয়ই কিছু হয়েছে। পাঁচিল টপকে আমিও ভিতরে ঢুকি, তারপর জানলা বেয়ে উঠে ওখানে লাগানো থাকা ওই মইয়ের সাহায্যে ব্যালকনি হয়ে বাড়ির ভিতরে ঢুকে 3 তলার সিঁড়ির দিকে এগিয়ে যাই। সিঁড়ির কয়েক ধাপ পার করতেই মাঝে সমতল জায়গাটাতে রক্তাক্ত অবস্থায় অর্ঘ্যকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখি স্যার। তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে মাথার ফাটা জায়গাটা দেখে যখন বুঝলাম খুব একটা গুরুতর কিছু নয়, তখন সূর্যকে খুঁজতে আমি উপরে যেতেই দেখি ওর মৃতদেহটা পড়ে আছে। যদিও আমি তখন জানতাম না ও মারা গেছে নাকি, তাই প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভেবে অ্যাম্বুলেন্সকে ফোন করতে যাচ্ছিলাম, কিন্তু ভালো করে দেখার পর যখন বুঝতে পারলাম ফোন করে আর কোনো লাভ হবে না, তখন সুযোগের লাভ উঠিয়ে ওই ছবি আর মেসেজটা ডিলিট করে বাড়ি থেকে বেরিয়ে আসি। কারণ আমি চাইছিলাম না কেউ আমাকে দেখতে পেয়ে আমাকেই খুনি বলুক। তবে নিয়তিকে যে বদলানো যায় না সেটা বুঝতে পারছি স্যার। নিয়তিকে বদলানো যায় না সেটা যখন বুঝতেই পারছো, তাহলে এখনো মিথ্যে কথা বলছো কেন? উদয়ের কথা শুনতে শুনতেই তন্ময় স্যার অন্যান্য ফাইলগুলোতে চোখ বোলাচ্ছিলেন। সেই অবস্থাতেই
উদয়কে দ্বিতীয় প্রশ্নটা করায় ও বেশ কিছুটা সময় ভেবে নিয়ে বলল, জানি না আপনি ঠিক কী জানতে চাইছেন, তবে এর বাইরে বলার মতো আর কোনো সত্যি আমার কাছে নেই। ঠিক আছে, তুমি এখন আসতে পারো, তবে যখনই থানায় ডাকা হবে তখনই আসা চাই। উদয় চলে যেতেই তন্ময় স্যার ইয়েন্দার দিকে ঘুরে বললেন, বাকি সবই তো ঠিক ছিল, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট বলছে ছুরিটা প্রায় ভোঁতা হলেও আঘাতটা এতটাই জোরালো ছিল যে ফলাটার প্রায় 3 ভাগ গলায় প্রবেশ করে হৃৎপিণ্ড থেকে মস্তিষ্কে রক্ত পৌঁছানো ধমনী আর মস্তিষ্ক থেকে হৃৎপিণ্ডে রক্ত ফিরিয়ে আনা শিরা দুটোই কেটে যায়। তার উপরে অজ্ঞান থাকায় শরীরে যথাযথ প্রতিক্রিয়া করতে পারে না, তাই আরও দ্রুততার সাথে কয়েক সেকেন্ড থেকে মিনিটের মধ্যেই সূর্য মারা যায়। ওদিকে ফরেন্সিক রিপোর্টে দেখা যাচ্ছে মোবাইলে সূর্য ছাড়াও অন্য আর একটা কারো আঙুলের ছাপ রয়েছে, আর সেই একই ছাপ অ্যালুমিনিয়ামের মইটাতেও পাওয়া গেছে, কিন্তু ছুরিটা পেয়ে পাওয়া যায়নি। অর্থাৎ উদয়ের কথায় মোহর লাগছে। তার মানে তোমার পরিকল্পনা অনুযায়ী জয়কে টোপ হিসাবে ব্যবহার করা ছাড়া আমাদের কাছে আর কোনো পথ নেই। কিন্তু আমি ভাবছি অন্য কথা, তোমার টোপে কি শিকার আসবে? মাছ ধরতে গেলে যেমন শুধু ভালো টোপ ব্যবহার করলেই হয় না, সঙ্গে চারও করতে হয়, ঠিক তেমনি আমাদেরকেও চার করতে হবে স্যার। তালিকার সকলকে বুঝিয়ে দিন জয়ই আমাদের একমাত্র সূত্র, আর ওর বাড়িতে পাহারা বসান, যাতে ব্যাপারটা বিশ্বাসযোগ্য মনে হয়। কিন্তু খুনি কি তাহলে হামলা করতে সাহস করবে? কোনো কারণে আপনি একজনের খুন করলেন, আর সেই খুনের একটাই সাক্ষী আছে, তাহলে কি আপনি তাকে বেঁচে থাকতে দেবেন, নাকি যে কোনো প্রকারে ওকেও সরানোর চেষ্টা করবেন? বেশ, চলো দেখাই যাক কি হয়। আমাকে বাড়ির সামনে নামানোর সময় ইয়েন্দা বলল, খাওয়া দাওয়া করে ভালো করে ঘুমিয়ে নে, রাতে জাগতে হবে সেটা আশা করি বুঝতেই পেরেছিস। রাত প্রায় 11টা নাগাদ জয়দের বাড়ির কাছাকাছি পৌঁছে বাইক রেখে পায়ে হেঁটে এসে চুপি সারে 3 জন ওদের বাড়ির বাঁ পাশে রাস্তাটার উল্টো দিকের বাড়িটাতে ঢুকে অপেক্ষা করতে লাগলাম। এখান থেকে জয়দের বাড়ির দুপাশে রাস্তা দুটো আর ওর ঘরের জানলাটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। উত্তেজনায় রাস্তা দিয়ে যাতায়াত করা প্রায় সকলকে সন্দেহের চোখে দেখতে দেখতে 1 ঘন্টা কিভাবে যে কেটে গেল বুঝতেই পারিনি। কিন্তু রাত বাড়ার সাথে সাথে ঠান্ডা বাড়তে শুরু করায় উত্তেজনা কমে গিয়ে বিরক্তি আসতে লাগলো। কিন্তু তবুও একইভাবে অপেক্ষা করতে করতে রাস্তা যখন প্রায় জনশূন্য হয়ে পড়েছে, ঠিক তখন ইয়েন্দা তন্ময় স্যারকে বলল, স্যার জয়কে এবার অন্য ঘরে নিয়ে যেতে বলুন, আশা করছি খুব শীঘ্রই আমরা শিকারের দেখা পাবো। সেই শুনে উত্তেজিত হয়ে আরও সতর্কতার সাথে রাস্তা দুটোর দিকে তাকাতে লাগলাম। কিন্তু একটা সময় সেই উত্তেজনাও কমে এলো, কেননা খুনি তো দূরের কথা, একটা কুকুরকেও আসতে দেখছিলাম না। তাই অন্যমনস্ক হয়ে ভাবছিলাম বসে পা দুটোকে একটু আরাম দেব নাকি। কিন্তু ঠিক তখনই ইয়েন্দাকে বলতে শুনলাম, সবাই সাবধান, আশা করছি আমাদের অপেক্ষার ইতি ঘটেছে। ভুতুরে বাড়িটার দিক থেকে মুখে মাফলার বাঁধা একটা লোককে বাইক ঠেলতে ঠেলতে খুব সতর্কতার সাথে এদিক ওদিক দেখে নিতে আসতে দেখে ইয়েন্দার সাথে আমরাও পাঁচিলের আড়ালে লুকিয়ে পড়লাম। তবে কান খাড়া করে পায়ের শব্দ শুনে বুঝতে পারছিলাম আমাদের শিকার এবার রাস্তার ডান দিকে ঘুরে কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। তন্ময় স্যার ওপাশে থাকায় উনি সবার প্রথম সামান্য মাথা তুলে দেখলেন লোকটা বাইকটাকে দাঁড় করিয়ে এপাশ ওপাশ দেখে নিয়ে এক লাফে পাঁচিলে উঠে বাড়ির ভেতর কেউ আছে নাকি বোঝার চেষ্টা করে তারপর নিচে নেমে গেল। তন্ময় স্যার তখনই কনফারেন্স কলে থাকা সকলকে বললেন, সবাই নিজের নিজের জায়গা নিয়ে নাও। লোকটা ততক্ষণে জানলার উপরে উঠে দোতলার শুরুতে বানানো নকশার সাহায্য নিয়ে জয়ের ঘরের জানলার গ্রিল পর্যন্ত পৌঁছে গেছে। তারপর পকেট থেকে একটা ছোট্ট স্প্রের বোতল আর সঙ্গে একটা স্ক্রুড্রাইভার বের করে কাঠের জানলার নিচে চাপ দিয়ে সেই ফাঁকটা আরও খানিকটা বাড়িয়ে নিয়ে
বোতলের সরু নলটা ওখান দিয়ে প্রবেশ করিয়ে ঘরের ভেতর কিছু স্প্রে করে দিল। এরই মধ্যে তন্ময় স্যার পাঁচিলের আড়ালে গিয়ে বাড়ির শেষে চলে গিয়েছিলেন। তারপর পাঁচিলের ওপরে বসানো বড়শি আকারের গ্রিলটাকে ধরে পাঁচিলের ওপরে উঠতে যাচ্ছিলেন। লোকটা সেটা দেখতে পেয়ে সোজাসুজি এক লাফে নিচে নেমে আসে। বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসা কনস্টেবল লোকটাকে ধরার চেষ্টায় আসে ঠিকই, কিন্তু লোকটা তার আগেই এক লাফে পাঁচিলে উঠে পড়েছে। আমি এসব দেখতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে ইয়েন্দা কখন পাঁচিল টপকে নামতে শুরু করেছে সেটা লক্ষ্যই করতে পারিনি। এবারে আমিও গ্রিল ধরে ওঠার সময় দেখলাম লোকটা পাঁচিল থেকে নিচে নামার আগেই রিমোটের সাহায্যে বাইকটা স্টার্ট করে নিয়েছে। তাই ইয়েন্দা দৌড়ে গিয়ে ওকে ধরার আগেই লোকটা বাইকের কানমূলে নাগাল ছাড়া হয়ে বেরিয়ে যায়। ওদিকে তন্ময় স্যার তখন লোকটার হাতে ধরে একটা হ্যাঁচকা টান দিয়েছিল ঠিকই, তবে লোকটাও উল্টো এক ঝটকায় হাত ছাড়িয়ে নেয়। রনি স্যার গাড়ি দিয়ে রাস্তার মুখ বন্ধ করতে এগিয়ে আসছিল, কিন্তু লোকটা হয়তো গাড়ির আলো দেখে আর তার শব্দ শুনতে পেয়েই রাস্তার ডান দিক ধরে আরও গতি বাড়িয়ে পালিয়ে যায়। আমাদের পেছন থেকে একজন কনস্টেবল ইরানদার বাইকটাকে নিয়ে আসায় আমরাও রনি স্যারের গাড়ির আগে আগে লোকটাকে ধাও করতে লাগলাম। লোকটা এ রাস্তা ও রাস্তা হয়ে যত সম্ভব দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলেও আমরা ওর পিছু ছাড়তে রাজি নই। প্রায় মিনিট কুড়ি এরকম চলার পর লোকটা এবার মেইন রোডে উঠতে যাচ্ছিল। প্রথম বাম্পারটার কাছাকাছি পৌঁছে লোকটা তার বাইকের সামনের চাকাটা মাটি থেকে সামান্য তুলে আরও গতি বাড়িয়ে দ্বিতীয় বাম্পার না ছুঁয়েই টপকে যায়। তারপর বড় রাস্তার দুদিক থেকে আসা যাওয়া গাড়িগুলোকে কোনো গুরুত্ব না দিয়ে সেই একই গতিতে বড় রাস্তা টপকে উল্টো দিকে রাস্তাটা ঢুকে পড়ে। যদিও আমরা রিস্ক না নিয়ে যত সম্ভব গতি কমিয়ে এপাশ ওপাশ দেখে নিতে নিতে এগোই, ফলে খুনি আমাদের নজরের আড়ালে চলে যেতে সক্ষম হয়। তবে নিশুতি রাতে বাইকের শব্দ শুনে পিছু করতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। মিনিট পাঁচেক শব্দ অনুসরণ করার পর আমরা যখন দূরত্বটা প্রায় কমিয়ে এনেছি, লোকটা তখন আবারও একইভাবে বড় রাস্তার আগের বাম্পার দুটোকে টপকে বড় রাস্তা পার করে সম্ভবত উল্টো দিকে রাস্তাটায় ঢুকতে যাচ্ছিল। কিন্তু এবার ডান দিক থেকে আসা লরিটা বেশ কাছাকাছি থাকায় ওটাতে ধাক্কা খাওয়ার হাত থেকে বাঁচতে লোকটাকে বাইকের গতি আরও বাড়াতে হয়। লোকটা সেই ধাক্কা এড়াতে সফল হলেও ব্রেক মেরে গতি কমাতে না পারায় বাঁদিক থেকে আসা একটা লরিতে গিয়ে ধাক্কা মারে। তারপর ছিটকে পড়ে লরির নিচে। লোকটার মাথার উপর দিয়ে চলে যায় লরির পেছনে দুটো চাকা। সে দৃশ্য দেখেই হয়তো ইয়েন্দা ব্রেক কষতে ভুলে যায়। তাই আমাদের বাইকও বাম্পারের ওপর দিয়ে লাফিয়ে গিয়ে ডান দিক থেকে আসে একটা লরির সামনেই পড়তে যাচ্ছিল। তবে ইয়েন্দা সঠিক সময় ব্রেক কষায় বাইকের পেছনের চাকাটা মাটি থেকে প্রায় 1 ফুট উঠে ডান দিকে ঘুরে গিয়ে আড়াআড়িভাবে দাঁড়িয়ে যায়। প্রায় 6-8 ইঞ্চি দূরত্ব দিয়ে লরিটা হর্ন বাজিয়ে বেরিয়ে যাওয়াতে মনে মনে একবার ভগবানকে অনুসরণ করে নিয়ে বাইক থেকে নেমে লোকটার দিকে এগিয়ে গেলাম। রাস্তায় মিশে যাওয়া লোকটার চূর্ণ বিচূর্ণ রক্তাক্ত মাথা দেখে আমার প্রায় বমি চলে এসেছিল। রাস্তার ধারে দাঁড়িয়ে অফিসারদের কাজ দেখতে দেখতে আমি কিছুক্ষণ অপেক্ষা করি। তারপর বাড়ি ফিরে আসার সময় ভাবছিলাম, এই হামলাকারী লোকটা কে, আর উনি সূর্যকে খুন করলেন কেন? এই 2 প্রশ্নের উত্তরই আমরা পাবো কিভাবে? পরের দিন 11টার পর ঘুম থেকে উঠে জলখাবার খাবার সময় ইয়েন্দাকে ফোন করতেই এক মহিলা কণ্ঠকে বলতে শুনলাম, आपके द्वारा डायल किया गया नंबर या अभी स्विच ऑफ है या नेटवर्क क्षेत्र से बाहर है, कृपया कुछ समय बाद कोशिश करें। তাই আর দেরি না করে আমি সোজাসুজি ইয়েন্দার বাড়িতে এসে হাজির হলাম। কলিং বেল বাজাতেই ডাবলুদা বেরিয়ে এসে দরজা খুলে দিতেই চোখের ইশারায় জিজ্ঞেস করলাম তিনি কোথায়। ডাবলুদা উত্তর দিল, ওই তো বিছানায় আধশোয়া হয়ে আছে, সারা রাত চোখে ঘুম নেই, খালি ঘন্টায় ঘন্টায় চা খাচ্ছে। তবে আমি ঘরে এসে দেখলাম খোলা ল্যাপটপের পাশে মাথা রেখে ইয়েন্দা ঘুমোচ্ছে। তাই আর বিরক্ত না করে বাইরের ঘরের সোফায় এসে বসলাম। দুপুরে ডাবলুদার হাতে রান্না ডাল, আলু পোস্ত আর ডিমের অমলেট দিয়ে ভাত খাবার পর আমারও বেশ ঘুম ঘুম পাচ্ছিল। ভাবছিলাম ইয়েন্দা যতক্ষণ না উঠছে
ততক্ষণ আমিও একটু শুয়ে নেব কিনা। যদিও এই ভাবনা শেষ হওয়ার আগেই শুনতে পেলাম ইয়েন্দার ডাক। কি রে, কখন এসেছিস? কিছু খাওয়া দাওয়া করেছিস? হুম, ডাবলুদাকে আমাকে আর না খাইয়ে বসিয়ে রাখবে? আচ্ছা বস, আমিও স্নান খাওয়া সেরে আসছি, তারপর বেরোবো। 4:30 নাগাদ থানায় পৌঁছতে দেখলাম চেয়ারে বসে থাকা তন্ময় স্যার গভীর চিন্তায় মগ্ন। তাই ইয়েন্দার দ্বিতীয়বার স্যার আসবো জিজ্ঞেস করায় খানিকটা চমকে উঠলেন তিনি। হ্যাঁ হ্যাঁ ইয়েন, এসো এসো এসো, বসো। ইয়েন্দা চেয়ারে বসতে বসতে বলল, হামলাকারীর পরিচয় পেয়েছেন নাকি? না, লোকটা চুরি করা বাইকটা ছাড়া সঙ্গে আর কিছুই আনেনি। আর ও যে ওই পাড়ার কেউ নয় সে তো বোঝাই যাচ্ছে। তাছাড়া আমাদের রেকর্ড থেকেও ওর কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না। তাই তো ভাবছি তদন্তের এই কানাগলিতে দাঁড়িয়ে আসল মাথা পর্যন্ত পৌঁছবো কি করে। আমার অনুমান যদি ঠিক হয় তাহলে একটা উপায় আছে বটে, তবে সেই পথে এগোনোর আগে আমায় একটা খবর জোগাড় করে আসতে হবে। তারপর অর্ঘ্যর সাথেও একটা কথা বলা দরকার। আমি কল করলে আপনারা ওদের বাড়িতে চলে যাবেন। তন্ময় স্যার প্রথমে কিছু না বলে টেবিলের উপর থেকে টুপিটা নিয়ে চেয়ার ছেড়ে উঠে পড়ে বললেন, পরে কেন, চলো না এখনই যাব। কিন্তু এই পোশাকে গেলে তো কাজটা হবে না স্যার। ও ওকে ওকে, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। মিনিট কয়েক পরেই সাদা পোশাকে ফিরে এসে বললেন, এবার ঠিক আছে তো? হ্যাঁ, তবে গাড়ি নয়, বাইকে যাব। অফিস ছুটির জ্যামে ধাক্কা খেতে খেতে আমিও ভাবার চেষ্টা করলাম আসল খুনি তাহলে কে হতে পারে। আর ঠিক তখনই হঠাৎ সোনুর মায়ের কথা মনে পড়ায় আমি ইয়েন্দাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ইয়েন্দা, সূর্যর খুনটা সোনুর মা কাউকে দিয়ে করায়নি তো? না, খুনটা যদি উনি করাতেন তাহলে সূর্যর মোবাইলটাকেও নিশ্চয়ই সরিয়ে দিতেন। প্রায় 1 ঘন্টা পর বাইক থেকে নেমে একটা চায়ের দোকানের দিকে এগিয়ে যেতে যেতেই দেখতে পেলাম রাস্তার দুধারে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা লরিগুলোতে মাল বোঝাই করার প্রায় শেষ পর্ব চলছে। কেউ কেউ কাজ শেষ করে চায়ের দোকানে লাইনও লাগিয়েছে। আমিও সেই লাইনে এগিয়ে গিয়ে এক এক করে 3 কাপ চা নিয়ে ইয়েন্দার পাশে এসে দাঁড়ালাম। নেমে আসা সন্ধ্যার হালকা আলোয় দাঁড়িয়ে চা খেতে খেতে লরি বাঁধা দেখতে বেশ ভালোই লাগছিল। চমক কাটতেই শুনলাম, ওই দেখো ইয়েন এগিয়ে গেল। জোর কদমে কয়েক পা বাড়িয়ে ইয়েন্দার পাশে পৌঁছতেই যাচ্ছিলাম, কিন্তু ইয়েন্দা আচমকা 2 পা এগিয়ে গিয়ে বাঁদিকের এক ভদ্রলোককে ডেকে বললেন, দাদা শুনছেন, আপনি কি পিন্টুকে দেখেছেন? ওকে ফোনে পাচ্ছি না। আপনি কোন পিন্টুর কথা বলছেন বলুন তো? লম্বা পিন্টু যে স্বাধীনে কাজ করে, নাকি বেটে পিন্টু যে মলয়দার দোকানে কাজ করে? কোন পিন্টু? ওনাকে তো আমি সামনে থেকে দেখিনি, তবে হ্যাঁ উনি বলছিলেন ওনার কোনো আত্মীয় নাকি আজ গ্রামে ফিরে গেছে, সেই জন্য আজ মাল দিতে আসতে পারবে না, তাই আমরাই নিতে এসেছি। ও বুঝেছি বুঝেছি, আপনি লম্বা পিন্টুর কথাই বলছেন। হ্যাঁ, ওর ভাইয়ের ছেলে সানি আজ গ্রামে চলে গেছে, তাই খালাসি না থাকায় পিন্টু আজ আসেনি। তা আপনি বরং একটা কাজ করুন, সোজাসুজি স্বাধীনে গিয়ে একবার কথা বলে নিন। হ্যাঁ ঠিক বলেছেন, যাই সেইটাই করি। ইয়েন্দা আমাদের কাছাকাছি ফিরে আসতেই তন্ময় স্যার বললেন, রনিকে বলে দিয়েছি পিন্টুর গ্রামের বাড়িতে খবর নিতে। ও গ্রেট, থ্যাংক ইউ স্যার। ফেরার পথে ইয়েন্দাকে জিজ্ঞেস করলাম, এই পিন্টুটা কে গো? গল্পে একটু সাসপেন্স রাখা দরকার, ধৈর্য ধর, সময় মতন সব জানতে পারবি। আমরা অর্ঘ্যদের বাড়িতে এসে কলিং বেল বাজাতে ওর মা দরজা খোলেন। আসুন স্যার, ভেতরে আসুন। অর্ঘ্য এখন কেমন আছে? শারীরিকভাবে তো সুস্থই আছে, কিন্তু সূর্যের মৃত্যুটা ও এখনো মেনে নিতে পারছে না, তাই মানসিক কষ্ট পাচ্ছে। চলুন, ও ওই ঘরে আছে। ডান দিকের ঘরটার সামনে দিয়ে এগিয়ে এসে বাঁ দিকের সিঁড়ি দিয়ে দোতলায় প্রথমের ঘরটায় ঢুকতেই দেখতে পেলাম অর্ঘ্য মোবাইলে গেম খেলছে। মায়ের পেছনে আমাদের দেখে মোবাইলটা রেখে দিয়ে সোজা হয়ে বসল সে। আপনারা কথা বলুন স্যার, আমি চা নিয়ে আসছি। অর্ঘ্যর মা বেরিয়ে যেতেই ইয়েন্দা জিজ্ঞেস করলো, আচ্ছা অর্ঘ্য,
সেদিন রাতে ওই বাড়িতে যাওয়ার জন্য সূর্য যখন তোমায় ডাকতে এসেছিল তখন তুমি কি করছিলে, আর ওর সাথে তোমার কি কথা হয়েছিল তখন? 11টা নাগাদ খাওয়া দাওয়া করার পর আমি গেম খেলছিলাম, কিন্তু মিনিট 10-এর মধ্যে মোবাইলের চার্জটা শেষ হয়ে যাওয়ায় ওটাকে চার্জে বসিয়ে 11:15 বাজার অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়লাম ঠিক জানি না। তারপর স্বপ্নের মধ্যে ভূতের হাতে একটা চর খেয়ে যখন আমার ঘুমটা ভাঙলো তখন সূর্যকে বলতে শুনলাম, কিরে ওঠ, আমরা সবাই তোর জন্য অপেক্ষা করছি আর তুই ঘুমোচ্ছিস? যাবি না সেটা আগেই বলতে পারতিস। আরে না রে, কখন চোখটা লেগে গিয়েছিল বুঝতে পারিনি। একটু দাঁড়া দাঁড়া দাঁড়া, জ্যাকেটটা পরে নি। তোর মা সিঁড়ির দিকে হাত দেখিয়ে ওই ঘরে আছে বলায় আমি সিঁড়ির আগের বাঁদিকের ঘরটাতে ঢুকে পড়েছিলাম। ওখানে তোর বাবাকে কারোর সাথে কথা বলতে দেখে কি লজ্জায় পড়ে গিয়েছিলাম। তাতে কি হয়েছে, চল যাওয়া যাক। তোমার বাবা এখন কোথায় আছেন? শুনেছিলাম সন্ধেবেলা আপনারা সবাইকে এই ভুতুরে বাড়িতে আসতে বলেছিলেন, তাই বাবা আজ তাড়াতাড়ি ফিরবে বলেছিল, কিন্তু এখনো এসে পৌঁছয়নি, বুঝলেন। ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে যেতে যেতে ইয়েন্দা তন্ময় স্যারকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই কলিং বেলের আওয়াজ শুনতে পাওয়ায় থেমে গেল ইয়েন্দা। অর্ঘ্যর বাবা স্বাধীনবাবু ভেতরে এসে আমাদেরকে দেখে খানিকটা অবাক হলেন। তন্ময় স্যারকে জিজ্ঞেস করলেন, আপনারা এখানে? যাই হোক, আসুন আসুন, ওখানে বসে কথা বলা যাক। সোফায় বসে অর্ঘ্যর বাবা জিজ্ঞেস করলেন, সূর্যর খুনির কোনো সন্ধান পেলেন স্যার? অর্ঘ্যর বাবার সাথে একটা লোকও এসেছিল। তন্ময় স্যার কিছু বলার আগেই ইয়েন্দা চোখের দৃষ্টিতে সেই লোকটাকে দেখিয়ে বলল, খুনি আর তার মালিক তো আমাদের সামনেই উপস্থিত, শুধু কারণটা উদ্ধার করা বাকি। আপনি যদি নিজেই সেটা বলে দেন তাহলে আমাদের আর শুধুমাত্র কষ্ট করতে হয় না। আপনি কাকে কি বলছেন ভেবে বলছেন তো? তাছাড়া আপনার কাছে খুনের কারণটাই এখনো স্পষ্ট নয়, কিন্তু খুনিকে সেটা আগেই ঠিক করে ফেলেছেন। বাহ বাবা, খুব ভালো। যদিও দোষটা আপনার নয়, অল্প বয়সে এরকম ভুল হওয়াটাই স্বাভাবিক। সেদিন রাত্রে সূর্য যখন অর্ঘ্যকে ডাকতে এসে সিঁড়ির আগের ঘরটায় ঢুকে পড়েছিল তখন আপনারা দুজনে অত রাত্রে ঠিক কি করছিলেন বলুন তো? ওটা আমার অফিস ঘর, আর পিন্টু হলো আমার কর্মচারী, তাই ওই ঘরে ওর সাথে বসে নিশ্চয়ই কোনো কাজই করছিলাম। কিন্তু আপনি এই প্রশ্ন কেন করছেন সেটা তো বুঝলাম না। অর্ঘ্য ওই পোড়ো বাড়িতে গিয়ে সমস্যায় পড়েছে জানতে পারার পরও আপনার অনুগত কর্মচারী আপনাকে সাহায্য করতে গেল না। কেন গেল না সেটাই ভাবছি। আমার বিশ্বাস সূর্য আপনাদের এমন কিছু করতে দেখে ফেলেছে যেটা সবাই জানতে পারলে আপনি সমস্যায় পড়বেন, তাই আপনি তখন পিন্টুকে ওই বাড়িতে পাঠিয়ে সূর্যর মুখ চিরদিনের জন্য বন্ধ করাতে বাধ্য হন। আমার মনে হচ্ছে আপনি ভুল পেশায় চলে এসেছেন। কাল্পনিক গল্প লিখলে হয়তো বেশি ভালো করতেন। তা আপনার কল্পনা অনুযায়ী আমরা তখন ঠিক কি করছিলাম সেটাও বলুন, কিন্তু সেটা যদি না বলতে পারেন তাহলে আপনারা এবার আসতে পারেন। স্যার, আপনি বাড়িটার তল্লাশি নিন, তাহলেই আমার কল্পনা বাস্তবে পরিণত হয়ে যাবে। আপনাদের কাছে নিশ্চয়ই কোর্টের অনুমতি আছে, তবে অনুমতি ছাড়াও আপনারা তল্লাশি নিতে পারেন, তাতে আমি বাধা দেব না। কিন্তু তল্লাশি করার পর যদি কিছু না পান তাহলে আমি কি কি করতে পারি সেটাও নিশ্চয়ই আপনাদের জানা আছে। রনি স্যার তন্ময় স্যারের কানে কানে কিছু বলায় তন্ময় স্যার মুখে আর কিছু না বলে একবার ইয়েন্দার চোখের দিকে তাকিয়ে নিয়ে রনি স্যারকে বললেন, থানায় ফোন করে বলো দুটো সার্চ ডগ আনতে। তারপরেই অর্ঘ্যর বাবার দিকে রাগী চোখে তাকিয়ে বললেন, ভিডিও কলে জয়ের হামলাকারীর মৃতদেহটা দেখে সোনুর বাবা দেহটাকে শনাক্ত করেছে, তাই আমরা এখন কি কি করতে পারি সেটাও নিশ্চয়ই আপনার জানা আছে। এক এক করে নিচের তলার দুটো ঘর, রান্নাঘর, বসার জায়গা আর সিঁড়ির পাশের ছোট্ট অফিস ঘরটা সহ দোতলার 4টে ঘরের সমস্ত জিনিসপত্র, আলমারি, বিছানা সরিয়ে নাড়িয়ে এমনকি দেওয়াল ও মেঝের প্রায় প্রতিটা ইঞ্চি খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পরেও সংসারের সাধারণ জিনিসপত্র ছাড়া অস্বাভাবিক কিছুই এই দুই অফিসারের হাতে এলো না। তাই সার্চ ডগ আসার অপেক্ষা করতে করতে অফিস ঘরটায় বসে তন্ময় স্যার ইয়েন্দাকে জিজ্ঞেস করলেন, তুমি ঠিক কি পাওয়ার আশা করছো বলো তো?
এমন কোনো বস্তু যেটা অর্ঘ্যর বাবা লরিতে করে চোর চালান করাতো। তোমার অনুমানের পুরো কাঠামোটা এবার বুঝতে পারছি, কিন্তু কথা হচ্ছে সেই বস্তু কি এখন এখানেই আছে নাকি অন্য কোথাও সরিয়ে দিয়েছে? এই পরিস্থিতিতে সরানোর রিস্ক নেবে বলে তো মনে হয় না, তবে এখানে যদি কিছু না পাওয়া যায় তখন আবার ভেবে দেখতে হবে। এই সমস্ত কথাবার্তার মধ্যেই রনিসের বাইরে গাড়ির শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে গেছিলেন। তারপর সঙ্গে করে একখানা ল্যাব্রাডর রিট্রিভার আর একটা জার্মান শেফার্ডকে সঙ্গে নিয়ে এলো। তল্লাশির কাজে পারদর্শী দুজন প্রায় নিঃশব্দে পুরো বাড়ি আর বাড়ির পেছনের বাগানটা ঘুরে দেখার পরেও কোনো সূত্রই উদ্ধার করে দিতে পারল না। হতাশ হয়ে আবারও অফিস ঘরে ফিরে আসতে আসতেই তন্ময় স্যার বললেন, সব রকম চেষ্টাই তো করা হলো, তবু কোনো লাভ হলো না। আমরা কোথাও কোনো ভুল করছি না তো? ভুল তো একটা করেইছি। পুরো বাড়িটাতে খুঁজে সময় নষ্ট না করে শুধুমাত্র এই ঘরটাকেই আগে ভালো করে দেখা উচিত ছিল। জিনিসটা নিশ্চয়ই এই ঘরেতেই কোথাও আছে। চলুন পুরো ঘরটাকে আবার ভালো করে দেখা যাক। তৎক্ষণাৎ সবাই ঘরের প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে দেখতে লাগলো। তন্ময়ের কাঠের টেবিলটাকে সরিয়ে ওটার নিচের মেঝেটা দেখার পর টেবিলের প্রত্যেকটা অংশ ঠুকে ঠুকে দেখছিলেন। রনিসের আলমারিটা সরিয়ে ওটার চারিদিকে দেখে নিয়ে একটা চেয়ারের ওপর উঠে ফলস সিলিংয়ের সবকটা খাঁজে চাপ দিয়ে ঠুকে ঠুকে দেখছিলেন কোনো অংশ খোলা যায় কিনা। ইয়েন্দা সোফাটার পোস্টমর্টম করার পর আলমারি আর টেবিলের ড্রয়ার থেকে বার করা ফাইল, কাগজপত্র এবং অন্যান্য জিনিসপত্রগুলো নাড়াচাড়া করছিল। তন্ময় স্যার এবার টেবিল ছেড়ে দিয়ে ঘরের কোণে রাখা এয়ার কুলার আর ইনভার্টারটা সরিয়ে ভালো করে দেখছিলেন। তখনই কোথাও থেকে একটা খুট করে শব্দ পেয়ে আমরা সবাই শব্দটার উৎপত্তি স্থল কোথায় সেটা বোঝার চেষ্টা করতে গিয়ে দেখলাম রনি স্যার উৎসাহিত মুখে ফলস সিলিংয়ের এক জায়গায় ইঙ্গিত করে বললেন, এই লাইটারটার পাশে চাপ দিতেই শব্দ হয়ে কিছুটা জায়গা ভিতরে ঢুকে গেল। তারপর ভেতরে ঢুকে যাওয়া অংশটাকে একপাশে সরিয়ে আস্তে আস্তে ভেতরে হাত ঢোকালেন। ফাঁকা জায়গাটার বাঁ দিকে কোনো কিছু না পেয়ে ডান দিকে হাত ঢুকিয়ে একখানা বস্তু বার করে আনতে দেখলাম। একটা পিস্তল, যার মাথায় সাইলেন্সারও লাগানো রয়েছে। তন্ময় স্যার ওটাকে নিয়ে নেবার পর আরও কিছু পাওয়ার আশায় বক্সের ভেতর হাত ঢোকালেও শেষ বেলায় খালি হাতে বেরিয়ে আসে। তন্ময় স্যার বলেন, রনি ভালো করে দেখো তো ওরকম বক্স আর কোথাও আছে কিনা। ওদিকে ইয়েন্দা এবারে টেবিলের ওপর থেকে স্ক্রু ড্রাইভারটা তুলে নিয়ে এয়ার কুলারের পেছনের ঢাকনাটা খুলতে লাগলো। তারপর ভেতরের জলের ট্যাঙ্কটার ওপরের অংশটা হাতের টানে খুলে ভেতরে তাকাতেই ইয়েন্দার গভীর চিন্তিত মুখটাতে হাসি ফুটে উঠল। জলের অর্ধেক ভর্তি ট্যাঙ্কটাতে হাত ঢুকিয়ে এয়ারটাইট প্যাকেটে রাখা কিছু একটা বার করলো ইয়েন্দা। এক এক করে দুটো প্যাকেট খুলতেই ভেতর থেকে একটা কাঁচের বাক্স বেরিয়ে এলো। সেটাকে খুলতেই দেখতে পেলাম তার ভেতরে বেশ কয়েকটা ছোট ছোট প্যাকেটের মধ্যে মিছরির দানার মতন কিছু একটা রয়েছে। এই কাজ চলাকালীনই পুলিশের দুই সহকারী নিজেদের ভাষায় চেঁচাতে চেঁচাতে এই ঘরে চলে এসেছিল। তখন বুঝতে পারলাম ওই মিছরির দানা নিশ্চয়ই কোনো না কোনো নেশার বস্তু। তন্ময় স্যার প্যাকেট খুলে একখানা দানা নিয়ে আলোর সামনে ধরে ভালো করে সেটাকে দেখতে দেখতে বললেন, দেখছো ইয়েন, কেমন নীলচে আভা দেখা যাচ্ছে। খুবই ভালো জাতের জিনিস, কম করেও 1.5-2 কোটি টাকার নিচে নয়। তোমার বুদ্ধির সত্যিই কোনো জবাব নেই। এবার বলো তো, ওখানে লুকিয়ে রাখা আছে সেটা তুমি বুঝলে কিভাবে? আমি ভাবছিলাম অর্ঘ্যর বাবার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি কোনো জিনিস এমন কোথাও লুকিয়ে রাখতাম যাতে সেটা চোখের সামনে থাকলেও কেউ দেখতে পাবে না। তখনই ঘরের সব জিনিসের সাথে বেমানানো স্ক্রু ড্রাইভারটাকে দেখে বাকিটা আন্দাজ করে নিতে অসুবিধা হয়নি। এই সমস্ত কথাবার্তার মধ্যেই অর্ঘ্যর বাবা অফিস ঘরের দরজার বাইরে এসে দাঁড়িয়েছিলেন। তন্ময় স্যার ওনাকে দেখতে পেয়ে বললেন, এই যে স্বাধীনবাবু, আসুন আসুন আসুন, এদিকে আসুন। কিছুক্ষণ আগে তো খুব বড় বড় কথা বলছিলেন, এখন চুপ কেন? স্বাধীনবাবু যে এখন পরাধীন হয়ে গেছেন, তাই মুখে আর বুলি ফুটছে না। দাঁতে দাঁত চেপে
গোল গোল রাগী চোখে ইয়ান্দার দিকে তাকাতে তাকাতে হঠাৎই টেবিলের ওপর থেকে পিস্তলটা তুলে নিয়ে বাঁদিকে থাকা রনি স্যারের ঘাটটা চেপে ধরে পিস্তলটা তার মাথায় ঠেকিয়ে বললেন, আমার কাছে হারানোর আর কিছুই নেই, তাই আপনারা নিজেদের কথা ভেবে আমাকে ভালোই ভালোই চলে যেতে দিন। তন্ময় স্যার হাসতে হাসতে পকেটে হাত ঢোকাচ্ছিলেন। অর্ঘর বাবা সেটা দেখতে পেয়ে পিস্তলের ট্রিগারটা টিপে দিল। সে দেখে আমিও ভয়তে চোখ বন্ধ করে নিয়েছিলাম, কিন্তু হঠাৎই ঘরের মধ্যে বেশ কয়েকটা হাসির শব্দ শুনে অবাক চোখে দেখলাম তন্ময় স্যার একটা পিস্তলের ম্যাগাজিনকে ভেঙানোর ভঙ্গিতে অর্ঘর বাবাকে দেখাতে দেখাতে হাসছেন। রনি স্যার এবার অর্ঘর বাবার হাতটাকে ঘাট থেকে নামিয়ে দিয়ে সপাটে এক চড়ে ওনাকে সোফায় বসিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, এবার বলুন তো সেদিন রাত্রে ঠিক কি ঘটেছিল? অত রাতে হঠাৎ বেলের আওয়াজ শুনে চমকে উঠেছিলাম, তাই সাবধান হয়ে দরজায় কান পেতে শুনে বোঝার চেষ্টা করছিলাম বাইরে কে এসেছে। তারপর অর্ঘর মাকে যখন বলতে শুনলাম, যাও সূর্য, ওই ঘরে আছে, তখন নিশ্চিন্ত হয়ে পিন্টু নিয়ে আসা এই ক্রিস্টাল মেথ ড্রাগটাকে গুছিয়ে কাচের বক্সটাতে রাখতে শুরু করি। কিন্তু পরক্ষণেই সূর্য আচমকা ঘরের দরজা খুলে জিজ্ঞেস করে, কাকু অর্ঘ কোথায়? ওকে দেখে চমকে উঠায়, হাত থেকে প্যাকেটটা পড়ে যায়। তাড়াতাড়ি সেটাকে লুকোতে লুকোতে বলি, ও তো এখানে নেই, ও ওপরের ঘরে আছে। সূর্য ওপরের দিকে চলে যেতেই সিদ্ধান্ত নিয়ে একে বেঁচে থাকতে দিলে হবে না। অর্ঘ বলেছিল ও নাকি IAS হতে চায়, তাই কলেজে সেই অনুযায়ী বিষয় নেবে। যদি ও কিছু আন্দাজ করে সন্দেহ করে, সঙ্গে সঙ্গে পিন্টুকে এই পিস্তলটা দিয়ে বলি, পিন্টু, সূর্যকে অস্তে পাঠিয়ে দাও। এরই মধ্যে একজন কনস্টেবল পিন্টুকে নিয়ে এসে সোফায় বসিয়ে দিয়েছিল। অর্ঘর বাবা থামতে আমরা সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে পিন্টুর দিকে তাকাতেই উনি বলতে আরম্ভ করলেন, অর্ঘর সাথে ছেলেটা বাড়ি থেকে বেরোতে আমি ওর পিছু নিয়ে যখন দেখলাম ওরা উল্টো দিকের বাড়িটাতে ঢুকলো, তখন আমি ওই ভুতুড়ে বাড়ির পাঁচিল টপকে ভেতরে ঢুকি। ভেবেছিলাম সুযোগ পেলে এখান থেকেই কাজটা সেরে ফেলবো, কিন্তু ওদেরকে ওই ভুতুড়ে বাড়ির ভেতরে ঢুকতে দেখে আমি প্লাস্টারে মোড়া পাইপ বেয়ে 3 তলার ছাদে উঠি। তারপর সিঁড়ির দিকে আসার সময় পরপর 3টে বিকট চিৎকারের আওয়াজ শুনতে পাই। সিঁড়ি দিয়ে নেমে আসতে গিয়ে দেখি ছেলেটা 3 তলার সিঁড়ির মুখে পড়ে আছে। আশেপাশে আর কাউকে দেখতে না পেয়ে গুলি করতে যাচ্ছিলাম, তখনই ছুরিটাকে পাশে পড়ে থাকতে দেখে পিস্তলটাকে পকেটে ঢুকিয়ে গামছাটা দিয়ে ছুরিটা তুলে নিই। তারপরে গলা নিশানা করে দিলাম ঢুকিয়ে। কিন্তু এ কি, ছুরির ফলাটা তো ছুরির ভেতরেই ঢুকে গেল। ছুরির হাতলটাকে চোখের সামনে নিয়ে এসে ভালো করে দেখে নিয়ে ফলাটা আটকানোর বোতামটা চেপে দিয়ে দিলাম আবার ছুরিটা বসিয়ে। তখনই বাড়ির কোথাও থেকে আসা একটা শব্দ পেয়ে তাড়াতাড়ি ছাদ থেকে নিচে নেমে আসি। তারপর আবার এখানে ফিরে এসে অর্ঘর বাবাকে নিয়ে নার্সিংহোমে যাই। অর্ঘ আর ওর মা দরজার সামনে থেকে এসব দেখে শুনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। আমি মনে মনে ভাবছিলাম, একেই হয়তো নিয়তি বলে। এতক্ষণ শুনলেন এস চ্যাটার্জির গল্প অবলম্বনে হঠাৎ। গল্প পাঠে ছিল কুন্তল, অন্যান্য চরিত্রে শিবা, কুন্তল, রনি, জয় ও উদয়, লিও, অর্ঘ ও ডাবলু, আলাপন, সূর্য, পার্থ, সোনু ও পিন্টু, কৌশিক, আকাশ ও সূর্যের বাবা হ্যাপি, শালিনী ও অর্ঘের মা অধ্যায়, সোনুর বাবা ও জনৈক ভদ্রলোক মলয়, স্বাধীন নিহারেন্দু ব্যানার্জি, জয়ের মা বর্ণালী, তন্ময় অভিষেক এবং ইয়েন্দার ভূমিকায় সুগত। আমাদের গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। একই সঙ্গে লাইক, কমেন্ট
শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।